আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 6 ট্রপিক্যাল ইনফেকশন অ্যান্ড ইনফেস্টেশন। তো এখানে ইন্ট্রোডাকশনে আমরা দেখি যে আমাদের যে ইকুয়েটর যে অঞ্চলটা আছে বা ট্রপিক যেটা আমরা বলি, সেখানে হলো গিয়ে তো আপনার যে সার্জিক্যাল যে কন্ডিশনগুলো আছে এগুলো প্যারাসিটিক ইনফেকশন আর ইনফেস্টেশন এগুলোর সাথে রিলেটেড থাকে। এবং এগুলোর জন্য যে দায়ী যে কারণটা সেটা হলো গিয়ে পুয়ার হাইজিনিক কন্ডিশনের জন্য এরকমটা হয়ে থাকে ট্রপিক রিজিয়নে। আর মোস্ট কন্ডিশন এইসব প্যারাসাইটের সাথে রিলেট করে থাকে। এখন কথা হলো যে উইথ দ্য ইজ অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল যতটুকু হচ্ছে তার সাথে করে কী হয়েছে যে এই যে প্যারাসাইটিক ইনফেকশনগুলো বা ইনফেস্টেশনগুলো যে আর্থের যে ইকুয়েটর অঞ্চল আছে ওইখান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। তো আমরা এই চ্যাপ্টারগুলোতে আমরা মূলত এইসব নিয়ে একটু আলোচনা করব যে কী কী প্যারাসাইটিক ইনফেকশন বা ইনফেস্টেশনগুলো আমাদের সাধারণত হতে পারে বা হয় সাধারণত, এগুলো নিয়ে আমরা নেক্সটে কথা বলবো। তো প্রথমে যেটা আছে এটা হলো এমিবিওসিস। তো এমিবিওসিসটা মূলত হয় হিস্টোয়েড এন্টোমিবা হিস্টোলাইটিকা নামে একটা প্যারাসাইট দিয়ে, এবং এই ডিজিজটা সবচেয়ে বেশি কমন হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আফ্রিকা অ্যান্ড পার্টস অফ সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। এই এরিয়াতে এটার মানে ইয়েটা বেশি, হারটা অনেক বেশি হয়। এবং অলমোস্ট হাফ অফ দ্য পপুলেশন ইজ ইনফেক্ট এইসব অঞ্চলে। আর দ্য মেজরিটি রিমেন অ্যাসিম্পটমিক ক্যারিয়ার্স, মানে মেজরিটি হলে কি কোনো ধরনের সিম্পটম প্রকাশ করেন না। আর এটার যে মানে রুটটা আছে বা কীভাবে এটা মানে আমাদের মধ্যে আসে এটা হলো কি ফিকোরাল রুট। অ্যান্ড দ্য ডিজিজ অকার এজ দ্য রেজাল্ট অফ সাবস্ট্যান্ডার্ড হাইজিন অ্যান্ড স্যানিটেশন, অর্থাৎ আমাদের হাইজিন এবং স্যানিটেশনের অবস্থাটা যে জায়গায় পুয়ার সে জায়গায় এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং therefore the population from the poorer socio-economic strata are more vulnerable, অর্থাৎ যেসব দেশের সোসিও ইকোনমিক স্ট্রাকচারটা ডেভেলপ না সেসব এরিয়াতে এগুলো একটু বেশি হয়। এবং এই যে হিস্টোলাইটিকা এটা যেটা এমোভিক লিভার অ্যাবসেস যেটা করে এটা হচ্ছে কমনেস্ট এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ এক্সট্রা ইন্টেস্টিনাল যে ম্যানিফেস্টেশন আছে এর মধ্যে এমোভিক লিভার অ্যাবসেসটা হলো সবচেয়ে কমন এবং অকার্স লেস দেন 10% অফ দ্য ইনফেক্টেড পপুলেশন, এবং এটা 10%-এর কম পরিমাণ পপুলেশনের মধ্যে এটা হয়। অর্থাৎ সাধারণত ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনটাই হয়, আর এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনের মধ্যেই লিভারের অংশটা আর কি আছে। আর ইন দ্য এন্ডেমিক এরিয়াস, এন্ডেমিক যেসব এরিয়া আছে ওইসবে ইজ মাচ মোর কমন দেন পাইজনিক অ্যাবসেস, অর্থাৎ লিভারের যে ম্যানিফেস্টেশনটা ওইটাই বেশি হয় আর কি এন্ডেমিক এরিয়াগুলোতে। আর পেশেন্ট আর ইমিউনো কম্প্রোমাইজ এবং অ্যালকোহলিক আর মোর সাসেপ্টেবল এইখানে। আচ্ছা, এখন আমরা যদি যাই প্যাথোজেনেসিস, এটার প্যাথোজেনেসিসে যদি যাই তাহলে দেখতে পাবো যে এই যে অর্গানিজমটা এটা আমাদের গাটে এন্টার করে ফুড এবং ওয়াটার এই দুটা দিয়ে, যে ফুড এবং ওয়াটারটা সিস দিয়ে কন্টামিনেটেড থাকে, সিস দিয়ে কন্টামিনেটেড এমন ফুড এবং ওয়াটার দিয়ে এই রোগটা হয়। এবং স্মল বায়োলে সিসটা কী করে সিসটা হ্যাচ করে অ্যান্ড লার্জ নাম্বার অফ ট্রোপোজয়েড রিলিজ হয়। অ্যান্ড এগুলা ক্যারিড হয় কলনে। এই কলনে সে কী করে একটা আলসার ফর্ম করে, এই আলসার ফর্মটা হল গিয়ে ফ্লাক্স শেপ আলসার, আর এটা হয় সাবমিউকোসাতে। তাহলে আমরা সিস্ট হিসাবে সে আমাদের শরীরে ঢুকবে এবং সিস্টটা হেজ করবে স্মল ভয়েলে, এবং সেটার পরে একটা আলসার সে তৈরি করবে, এবং এইখানে এই ট্রোফোজয়েডটা মাল্টিপ্লাই করবে। আলটিমেটলি এটা আবার সিস্ট ফর্ম করবে যেটা আমাদের পোর্টাল সার্কুলেশনে যাবে, এবং অথবা ওই আমাদের শরীর থেকে এই মলের সাথে বের হয়ে যাবে। আচ্ছা, গিয়ে অন্যান্য ইয়েকে ইনফেক্ট করবে, একটা মানুষকে ইনফেক্ট করবে। তাহলে আমরা এখানে পুরো জিনিসটা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের সিস্ট হিসাবে ঢুকলো, তারপরে এটা স্মল ফয়েলে গিয়ে ট্রোপোজয়েডে ফর্ম করলো, ট্রোপোজয়েডটা একটা আলসার ফর্ম করলো, আলসারটা তারপর ট্রোপোজয়েডটা মাল্টিপ্লাই করলো, এবং সে হয়তো বা স্টুলের সাথে বের হয়ে যাবে, অথবা সে পোর্টাল সার্কুলেশনে যাবে এবং ট্রোপোজয়েড সরে যাবে না, সে যাবে আবার আগের ফর্মটা তৈরি করে তারপর যাবে। আচ্ছা, এখন কথা হলো যে যখন সে পোর্টাল সার্কুলেশনে ঢুকে গেল
তখন এই তখন ট্রফোজয়েডটা the trophozoites are filtered and trapped into the interlobular veins in the liver. অর্থাৎ এই যে ট্রফোজয়েড যেটা সেটা যখন পোটাসাইটেশনে ঢুকে তখন সে কী করে ফিল্টার এবং ট্র্যাপ হয় ইন্টারলোবুলার ভেইন অফ দ্য লিভারের যে ভেইন আছে ইন্টারলোবুলার ওইখানে সে মানে ইয়ে করে ফিল্টার হয়ে থাকে। দে মাল্টিপ্লাই ইন দ্য পোর্টাল ট্রায়ার্স পোর্টাল মাল্টিপ্লাই কোজিং ফোকাল ইনফ্রাকশন অফ দ্য হাইপোসাইট। অর্থাৎ হেপাটোসাইটের ফোকাল ইনফেকশনটা সে করবে এবং এখানে একটু নেক্রোসিস করে, সেটা হলো গিয়ে লিকুইফেক্টিভ নেক্রোসিস। কারণ কি সেখানে হলো কি বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম প্রডিউস করে ওই ট্রফোজয়েডটা। আচ্ছা, the area of necrosis is eventually coalesced to form the abscess cavity. আচ্ছা, তো এই যে নেক্রোসিস যেটা হচ্ছে ওই অংশটাই কী হবে কোয়ালিস হয়ে আপনার এই অ্যাবসেস তৈরি করবে এবং এই যে পুরো জিনিসটা হইলো এইটাকে বলে এমোবিক হেপাটাইটিস। আচ্ছা, এটা হলো কি মাইক্রোস্কোপিক পিকচার ইন দ্য অ্যাবসেন্স অফ মাইক্রোস্কোপিক অ্যাবসেস। দ্য টার্ম এমোবিক হেপাটাইটিস ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য মাইক্রোস্কোপিক পিকচার ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যাক্রোস্কোপিক অ্যাবসেস। অর্থাৎ মাইক্রোস্কোপিক অ্যাবসেস না হলে মাইক্রোস্কোপিক অ্যাবসেসকে আমরা ডেসক্রাইব করার জন্য যে টার্মটা ইউজ করি সেটা হলো কি এমোবিক হেপাটাইটিস। এটা কিন্তু টার্ম ইউজ করছে। আচ্ছা, এর ডেফিনেশন অনলি ইন থিওরি বিকজ দ্য মেডিকেল ট্রিটমেন্ট ইজ দ্য সেম। আচ্ছা, এই যে জিনিসটা এটা আসলে তোমার নতুন কিছু না, কারণ মেডিকেল ট্রিটমেন্ট আসলে আমরা সেমই দেবো। আচ্ছা, আমার কথা হলো যে এইসব লিভার অ্যাবসেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনফেক্টেড হয় কে বা কোন অংশটা, এটা মনে করতে হবে যে রাইট লোবটা সবচেয়ে বেশি ইনফেক্টেড হয় 80% কেসে, আর 10% কেসে হলো কি আপনার রাইট এবং লেফট দুইটাই হতে পারে। আচ্ছা, আমার কথা হলো যে এইটার একটা কারণটা কি, মানে রাইটটা কেন বেশি হয়, এটার কারণটা হলো কি অনেকটা এরকম যে রাইট লোবটা হলো গিয়ে সুপিরিয়র মেসেন্টারিক ভেইন থেকে যে ব্লাডটা আসে এইটা সবচেয়ে বেশি সে রিসিভ করে এবং এই মেসেন্টারিক ভেইনটা এইখানে স্ট্রেটলি গিয়ে ঢুকে আর কি। আচ্ছা, পোর্টাল মাধ্যমে। আচ্ছা, এখন কথা হলো যে লিভার যে অ্যাবসেসটা আছে এটা বেশি কমন হলো যে ডায়াফ্রামেটিক যে সারফেস আছে রাইট লোবে সেখানে, এবং এই যে ইয়েটা আছে মানে এন্টোমোবা হিস্টোলাইটিকা এটা পালমোনারি সিমটমও প্রডিউস করতে পারে এবং এই অ্যাবসেস ক্যাভিটিটা কন্টেইন করে, এই যে অ্যাবসেস যে ক্যাভিটিটা হয়েছে এটা কন্টেইন করবে অ্যানকোভিসোস নামে একটা ওডরলেস বা চকলেট কালার একটা জিনিস আর কি, এটা এখানে থাকে। আর এটা তৈরি হয় আপনার যে নেক্রোটিক যে লিভার টিস্যু আছে এবং যে আপনার রক্ত আছে এই দুটো মিলিত ফলে, এবং এটার মাধ্যমে এখানে যদি সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে একটা এই পুজটা স্মেলি হবে। আচ্ছা, তো পুজটা হোয়াইল পুজ ইন দ্য অ্যাবসেস ইজ স্টেরাইল, যখন সাধারণত নর্মালি পুজ যেটা থাকে ওইটা হলো কি আপনার অ্যাবসেসে ওইটা হলো কি স্টেরাইল থাকে যদি সেকেন্ডারি ইনফেকশন না হয়। আর ট্রফোজয়েডটা পাওয়া যেতে পারে অ্যাবসেস ওয়ালে কিছু ক্ষেত্রে, আর আনট্রিটেড থাকলে ওইটা রাপচার করে ফেলতে পারে। তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা একবার রিচেক করি তাহলে বুঝবো যে সাধারণত যে অ্যানকোভিসোস যেটা তৈরি হয়েছে ওইটা স্টেরাইল থাকবে, বাট যদি সেটাতে সেকেন্ডারি কোনো ইনফেকশন হয় তাহলে সেটা হলে কি একটি গন্ধযুক্ত হবে। আচ্ছা, আর যদি এটা আমরা ফেলায় রাখি তাহলে এটা আর যা ক্রনিক ইনফেকশন অফ দ্য লার্জ বাউল মে রেজাল্ট ইন গ্রানুলোমাটাস লেশন। তো এটা যদি ক্রনিক পর্যায়ে যায় তাহলে গ্রানুলোমাটাস লেশন হবে নর্মাল জিনিস এবং দ্য লার্জ বাউলের এখানে হবে, অ্যান্ড মোস্ট কমনলি সিন ইন দ্য সিকাম কল্ড ইন এমোইবোমা ফর্ম করবে। তাহলে সাধারণত এই ট্রফোজয়েডটা কোথায় করে যে আপনার স্মল ইন্টেস্টাইনে যায়, ওইখানে গিয়ে মানে আলসারটা ফর্ম করে লিভারে যেতে পারে, লাংসেও যেতে পারে। আর এর সাথে যদি আমরা ক্রনিক কেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা পারবো যে লার্জ গেটে, আর সাথে এটার নামও একটা স্পেশাল আছে। তো যদি আমরা আলটিমেটলি সামারি করি, সামারি বুক 6.1 যেটা আছে ওইখানে আমরা যে সামারিটা আছে সেটা হলো কি এরকম যে এন্টোমোবা হিস্টোলিকা
is the most common pathogenic amoeba in the humans. তারপরে the vast majority of carriers are asymptomatic. vast majority যে carrier আছে তারা হলো কি asymptomatic and insanitary condition and poor personal hygiene encourage transmission of the infection. অর্থাৎ আপনার স্যানিটেশনের অবস্থা যত বেশি খারাপ হবে তত বেশি কী হবে আপনার এইখানে ইনফেকশনের হারটা তত বেশি বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি যে আপনার বেশিরভাগ যে রোগী আছে তারা হলো কি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসাবে থাকবে, আর এটা স্মল ইন্টেস্টাইনে আপনার প্যারাসাইটে হেজ করে ট্রফোজয়েড ফর্ম করবে। আচ্ছা, যেটা হলো কি আপনার সাবমিউকোসাকে ইনফেক্ট করবে এবং ফ্লাক্স শেপ একটা আলসার তৈরি করবে। আচ্ছা, তারপরে হলো কি দ্য পোর্টাল সার্কুলেশন যেটা আছে এখানে প্যারাসাইট মানে লিকুইফেক্টিভ নেক্রোসিস করবে লিভারে অ্যান্ড প্রডিউস করবে একটা অ্যাবসেস। এটা হলো কি কমনেস্ট এক্সট্রা ইন্টেস্টিনাল একটা লক্ষণ আর কি। আর হলো কি মেজরিটি অফ দ্য অ্যাবসেস হবে আপনার ডায়াফ্রামেটিক সার্ফেস অফ দ্য রাইট লোব আর মেস ইন দ্য কোর্স অফ দ্য লার্জ বাল মে ইন্ডিকেটেড এমিবোমা। আচ্ছা, এখন কথা হলে লার্জ বালে যদি আমরা এরকম কোনো ম্যাচ দেখি এটার, তাহলে এটা বুঝতে হবে যে এটা ক্রনিক কন্ডিশনে পৌঁছে গেছে, এটা আলাদা নাম হতেছে ওরা। এখন কথা হলো আমরা ক্লিনিক্যাল ফিচার্সে যাব। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কী আছে? ফিচার্সের মধ্যে এরকম আছে যে টিপিক্যাল যে পেশেন্টরা থাকবে যে এমওবিক লিভার ডিজিজের, এরা থাকবে ইয়ং অ্যাডাল্ট এবং এরা মেল থাকবে এবং এরা সাধারণত হিস্ট্রি দিবে এরকম যে ইনসাইড অফ নন স্পেসিফিক সিমটমস সাচ এস অ্যাবডোমিনাল পেইন, এনোরেক্সিয়া, ফিভার, নাইট সুইট, ম্যালাইজ, কফ অ্যান্ড ওয়েট লস। অর্থাৎ সাধারণত এরা হলে গিয়ে খুব ইয়ং থাকবে, মেল পেশেন্ট থাকবে এবং তারা যেসব হিস্ট্রি দেবে এর মধ্যে আছে আপনার এনোরেক্সিয়া, খেতে পারবে না, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফিভার থাকবে, নাইট সুইট থাকবে, ম্যালাইজ থাকবে, কফ থাকবে, ওয়েট লস থাকবে, এগুলো থাকবে। এবং এই সিমটমগুলো গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করবে, খুব স্পেসিফিকভাবে পেইনটা করবে আপার রাইট অ্যাবডোমেনে পরবর্তীতে এবং ইন দ্য রাইট শোল্ডার টিপ। তারপরে এটার সাথে হিকআপ থাকবে, অর্থাৎ হলে কি হেঁচকি থাকবে এবং নন প্রোডাক্টিভ কফ থাকবে। তাহলে প্রথম দিকে সে পুরোপুরি স্পেসিফিক কিছু না বললেও শেষ দিকে কিন্তু এই জিনিসগুলো স্পেসিফিক হওয়া স্টার্ট করবে। আচ্ছা, এখন হলে কি এর মধ্যে একটা পাস্ট হিস্ট্রি থাকবে ব্লাডি ডায়রিয়ার। এটা খুবই দরকারি একটা জিনিস যে ব্লাডি ডায়রিয়া থাকবে আগে, আর সে হলো কি ওই রকম এন্ডেমিক কোনো এরিয়া থেকে আসার একটা দিতে পারে, হিস্ট্রি দিতে পারে। আচ্ছা, তাহলে হিস্ট্রির মধ্যে আমি এই জিনিসগুলো খেয়াল করবো। এখন আসেন যে এক্সামিনেশন কী করবো আমরা? এক্সামিনেশন যে রিভিউজ করবে পেশেন্ট হু ইজ টক্সিক অ্যান্ড অ্যানেমিক, মানে পেশেন্টের যে টক্সিক এবং অ্যানিমিক এই দুটো জিনিস আমি দেখবো এক্সামিনেশনে। এবং পেশেন্ট হলে কি আপার অ্যাবডোমিনালে হলে কি তার রিজিডিটি থাকবে, আপার অ্যাবডোমিনালে কি থাকবে, রিজিডিটি থাকবে। তারপরে কি একটা হেপাটোমেগালি থাকবে খুব ব্যথাযুক্ত, আর একটা বালজিং ইন্টারকোস্টাল স্পেস থাকবে যেটা হলে কি ব্যথাযুক্ত, এইটাও হবে। অর্থাৎ আলটিমেটলি সে টক্সিক অ্যানিমিক রিপ্রেজেন্টেশন দেবে, সাথে হলে কি তার আপার অ্যাবডোমিনাল ওয়ালে একটা রিজিডিটি থাকবে এবং টেন্ডার হবে একটা হেপাটোমেগালি এবং আপনার বালজিং ইন্টারকোস্টাল স্পেস থাকবে, টেন্ডার থাকবে। আর ওভারলিং যে স্কিন এডেমা একটা থাকতে পারে, এটা হলে কি সাথে একটা প্লুরাল ইফিউশন থাকবে আর বেসাল নিউমোনাইটিস থাকতে পারে। আচ্ছা, এখন কথা হলো বেসাল নিউমোনাইটিস যেটা বলছে এই ফিচারটা সাধারণত লেট ম্যানিফেস্টেশন হিসেবে থাকবে। আচ্ছা, এখন কথা হলো কি অকেশনালি থিং অফ জন্ডিস এবং অ্যাসাইটিস মে বি প্রেজেন্ট, অর্থাৎ অকেশনালি এখানে জন্ডিস অ্যাসাইটিস এগুলো থাকতে পারে। আর সাধারণত ইমার্জেন্সি কেস থাকে না, তারপরেও ইমার্জেন্সি কেসে এটা রাপচার অফ দ্য অ্যাবসেস হিসাবে নিয়ে আসতে পারে এবং এইগুলো হলে কি আমাদের যে বডি ক্যাভিটিগুলো আছে এগুলোতে মানে সাধারণত রাপচারটা হয়ে থাকে। তো এই হলে কি বলতে পারি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সর্বপ্রথম হলে কি টিপিক্যালি পেশেন্টটা এমওবিক লিভার অ্যাবসেসটা কাদের থাকবে, এটা হলে কি ইয়ং যারা পেশেন্ট থাকবে মেল তাদের, এবং তারা যে মানে প্রথম দিকে যে হিস্ট্রিটা দিবে সেটা হলে কি সাধারণ নন স্পেসিফিক সিমটম যেমন পেইন, সাধারণ এনোরেক্সিয়া, ফিভার, নাইট সুইট, ম্যালাইজ, কফ, ওয়েট লস, এগুলো ধীরে ধীরে এটা স্পেসিফিক করবে ওরা জায়গা অনুসারে এবং সাথে এটা ব্লাডি ডায়রিয়ার একটা হিস্ট্রি সে দিবে এখানে। আর সাথে হলে কি আপনার আমরা যখন এক্সামিনেশন করবো তখন পেশেন্টটাকে পাবো টক্সিক অ্যানিমিক, আর সাথে করে তার অ্যাবডোমিনাল একটা আপার অ্যাবডোমিনাল একটা রিজিডিটি থাকবে, টেন্ডার হেপাটোমেগালি থাকবে, টেন্ডার বালজিং ইন্টারকোস্টাল স্পেস, তারপর প্লুরাল ইফিউশন এডেমা থাকতে পারে, এই জিনিসগুলো থাকবে।
আচ্ছা ব্লুমিং ক্যাভিটি আর তার জন্ডিস বা এগুলো আছে। তাহলে কি অ্যামোইবোমাটা আসলে কি? অ্যামোইবোমাটা হলো কি যে ক্রনিক গ্রেনুলোমা এরাইজিং দ্য লার্জ বাউল যেখানে হয় তার সে কিন্তু সাধারণত কিসে হয় স্মল বাউলে আপনার হয় আলসারটা, তারপরে হলো গিয়ে ইয়েতে আপনার লিভারে হলো গিয়ে একটা এক ধরনের করে এই যে আপনার অ্যাবসেস ফর্মেশন করে লাঙ্গেও করতে পারে। আর যদি লার্জ বাউল চলে যায় তাহলে বলতে হবে এটার একুইট কেস নেই। এখন কথা হলো এই যে ক্রনিক গ্রেনুলোমা যেটা আছে এটা হলো কি লার্জ বাউলে থাকে এবং মোস্ট কমনলি সিন ইন দ্য সিকামে এটা সবচেয়ে বেশি দেখা যাবে, অ্যান্ড ইট ইজ প্রোন টু অকার ইন দ্য লং স্ট্যান্ডিং অ্যামেবিক ইনফেকশন দ্যাট হ্যাজ বিন ট্রিটেড ইন্টারমিডিয়েন্টলি উইথ ড্রাগস উইথাউট কমপ্লিশন অফ দ্য ফুল কোর্স। আচ্ছা যাই হোক, তো এরাইজিং দ্য ইন্টারমিডিয়েন্ট সেলফ মেডিকেশন এর জন্য আমরা করা যাবে না, কারণ এটা করলে আমরা দেখা যাবে যে এনাফ পরিমাণ ওষুধ নিচ্ছি না, সেক্ষেত্রে লং স্ট্যান্ডিং অবস্থায় থাকবে এবং এটা পরবর্তীতে ফর্ম করবে। আচ্ছা যাই হোক, আমার কথা হলো যে পার্টিকুলার রিসিসপুর কান্ট্রিতে এইসব কাহিনিগুলো বেশি হয়, সো এখানে এগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা তারপরে হলো গিয়ে এইটাতে একটা জিনিস আছে যে এই অ্যামোবোমাটা খুব ইজিলি মিস্টেকেন হতে পারে কার্সিনোমার সাথে, কারণ এটা একই রকম দেখতে লাগে। তাই অ্যামোবোমা শুড বি সাসপেক্টেড when a patient from an endemic area with generalized ill health and pyrexia has a mass of right iliac fossa with a history of blood-stained mucoidaria। তাহলে আমরা কার্সিনোমা থেকে এটাকে আলাদা করব কিভাবে? আমাদের হিস্ট্রি থেকে দেখতে হবে যে পেশেন্টটা আসতে হবে, ধরেন এটা মেল পেশেন্ট হবে, সে হলো গিয়ে আপনার ইয়ং এজের এবং অ্যালকোহলিক হতে পারে, ইমিউনোকম্প্রোমাইজড হতে পারে, সে এরকম একটা জায়গা থেকে আসবে যেসব জায়গায় এটা আছে এবং তার পাইরেশিয়া থাকবে, ইল হেলথ থাকবে, আর তার একটা ব্যথা থাকবে, সাথে করে ব্লাডি ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকবে। এইসব পেশেন্টরা হাইলি লাইকলি টু হ্যাভ এ কার্সিনোমা বিকজ অল্টার্ড বায়োল হ্যাবিট ইজ নট এ ফিচার অফ রাইট কোলোনিক কার্সিনোমা। তো এইরকম যারা আছে তাদের ক্ষেত্রে আপনার কার্সিনোমার ইয়েটা থাকবে না, কারণ হলো কি অল্টার বায়োল যে হ্যাবিটটা আছে এটা রাইট সাইডের কোলোনিক যে কার্সিনোমা আছে এটার কোনো মানে না, এটার কোনো আপনার বৈশিষ্ট্য বা ফিচার এটা না অ্যাকচুয়ালি। তাহলে while iron deficiency anemia is a classical elective presentation of a sickle carcinoma। আচ্ছা, কিন্তু আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া যেটা আছে এটা কিন্তু আবার একটা সিকাল কার্সিনোমার একটা ভালো আপনার মানে এটা দেখা যায় আর কি। এটা সিকাল কার্সিনোমা এটা খুব বেশি দেখা যায়, সিকাল কার্সিনোমাটা খুব বেশি দেখা যাবে। আর দ্য সেম ইজ প্রেজেন্ট ইন এন অ্যামোবোমা বিকজ অফ দ্য ক্রনিক ম্যালনিউট্রিশন। এখন এটা অ্যামোবোমাতেও থাকবে, কারণ এটা ক্রনিক ম্যালনিউট্রিশন হইলেও আবার এটা থাকে। তাহলে পুরো জিনিসটাকে যদি আমি রিক্যাপ করি তাহলে হলো অ্যামোবোমা যদি দেখা যায় তাহলে আমাকে এক্সক্লুড করতে হবে এইটা কি কার্সিনোমা নাকি অ্যামোবোমা। আর এই জিনিসটা করার জন্য আমাকে দেখতে হবে পেশেন্টটার হিস্ট্রি আমি দেখলাম, দেখার পরে একটা জিনিস আছে যে এই ক্ষেত্রে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমা থাকতে পারে ক্রনিক ম্যালনিউট্রিশনের জন্য, যেটা আবার আরেকটা কার্সিনোমার প্রেজেন্টেশন। এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। আর কোন হিস্ট্রিগুলো দেখতে হবে, সে মেল হইতে হবে, সে এমন জায়গা থেকে আসতে হবে যে জায়গায় প্রবলেমটা হয়েছিল, যে ইয়ং হইতে হবে, তার পাইরেশিয়া ইল হেলথ থাকতে হবে এবং একটা ডায়রিয়া থাকতে হবে। এই কাহিনী শেষ। এখন কথা হলো আমরা ইনভেস্টিগেশনগুলো কী কী দেবো। আমি একটু আমার ফোনের চার্জটা দেখে নিই। আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো যে আমরা এখানে ইনভেস্টিগেশনটা কী কী দেবো। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের প্রথমে আছে যে হেমাটোলজিক্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল যে ইনভেস্টিগেশন আছে এটা হলে কি রিফ্লেক্ট করবে ক্রনিক ইনফেক্টিভ প্রসেস। আচ্ছা, এখন দ্য হেমাটোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন রিফ্লেক্ট দ্য প্রেজেন্স অফ এ ক্রনিক ইনফেক্টিভ প্রসেস, যার মধ্যে অ্যানিমিয়া আছে, লিকোসাইটোসিস আছে, রেজ ইনফ্লামেটরি মার্কার যেমন এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট অ্যান্ড সি রিয়েক্টিভ প্রোটিন, এইগুলো থাকবে। হাইপোএলফুনিমিয়া অ্যান্ড ডিরেঞ্জড লিভার ফাংশন টেস্ট এগুলো থাকবে। পার্টিকুলারলি এলিভেটেড অ্যালকালাইন ফসফেটেজ এই জিনিসটা থাকবে। অর্থাৎ আমাদের ক্রনিক যে ইনফেক্টিভ যে প্রসেসগুলো এগুলো হলো গিয়ে রিফ্লেক্ট করবে হেমাটোলজিক্যাল আর বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশনগুলো। এটা তেমন এটা ইম্পর্টেন্ট না, কিন্তু মোর স্পেসিফিক যেটা সেটা হলো সেরোলজিক্যাল টেস্ট। তো সেরোলজিক্যাল টেস্টে মেজরিটি অফ পেশেন্ট শো করবে অ্যান্টিবডি সিরাম, এটা অ্যান্টিবডিটা সিরাম শো করবে। তাহলে সেরোলজিক্যাল টেস্টটা মোর স্পেসিফিক।
এবং এটার অ্যান্টিবডি শো করবে। তারপরে হচ্ছে দিস ক্যান বি ডিটেক্টেড বাই দ্য টেস্ট ফর কমপ্লিমেন্ট ফিক্সেশন। কমপ্লিমেন্ট ফিক্সেশনের মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করতে পারি। ইনডাইরেক্ট হিমোগ্লুটিনেশনে ডিটেক্ট করতে পারি, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স এটা আমি ডিটেক্ট করতে পারি, এনচ্যান্টলিং ইমিউনো অ্যাবজর্বেন্ট এসে যেটা ওইটার মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করতে পারি। তো এইসব টেস্ট হলো কি এক্সট্রিমলি ইউজফুল ইন ডিটেক্টিং একুইট ইনফেকশন ইন নন এন্ডেমিক এরিয়াস। এই যে টেস্টগুলো আছে এগুলো হলে কি এক্সট্রিমলি ইউজফুল, মানে একুইট ইনফেকশন ডিটেক্টিং একুইট ইনফেকশন ইন নন এন্ডেমিক এরিয়াস। নন এন্ডেমিক এরিয়াতে এগুলো খুবই ভালো আমার করে চেষ্টা করে। এবং আইএইচএ হ্যাজ এ ভেরি হাই সেন্সিটিভ ইন একুইট হেমোবিক লিভার অ্যাবসেস। আইএইচএ যে জিনিসটা আছে ইনডাইরেক্ট হিমাগ্লুটিনেশন, ওইটা হলো কি আপনার খুব বেশি সেন্সিটেবল একুইট হেমোবিক লিভার অ্যাবসেসে। একুইট হেমোবিক লিভার অ্যাবসেসে এটা খুবই সেন্সেবল এবং ইন নন এন্ডেমিক এরিয়াতে এটা, এবং ইট রিমেন্স এলিভেটেড ফর সাম টাইম, এবং এটা অনেক সময় ধরে মানে রেজ অবস্থায় থাকে। এবং তা পারসিস্টেন্স অফ অ্যান্টিবডি ইন এ লার্জ মেজরিটি অফ দ্য পপুলেশন, the percent of antibody in a large majority of the population in endemic areas precludes its use as a diagnostic investigation in those location. অর্থাৎ এটা যা বলছে সেটা হবে কি যে এই অ্যান্টিবডির যে প্রেজেন্সটা আছে এটা যদি লার্জ মেজরিটি অফ দ্য পপুলেশনে থাকে এন্ডেমিক এরিয়াতে, তাহলে এটা প্রিক্লুড করে ইটস ইউজ অ্যাজ এন ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ইন দিস লোকেশন। আচ্ছা, এখন কথা হলো যে ইন দিস কেসেস টেস্ট সাচ এস কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস আর মোর ইউজফুল টু ডিটেক্ট একুইট ইনফেকশন। তো এইসব ক্ষেত্রে আমাদের কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিসটা বেশি কাজ করবে ডিটেকশন করার জন্য। আচ্ছা, এখন কথা হলো হোয়াইল ফ্লেক্সিবল sigmoidoscopy is routine in any patient with blood stain altered bile habit. তো ব্লাড স্টেইন অল্টার বাইল হ্যাবিট থাকলে আমরা ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপিটা করব। অ্যান্ড আউটপেশেন্ট রিজিড সিগময়েডোস্কোপি ইউজিং এ disposable instrument may be a prudent first choice of amoebic infection in suspected in the presence of bloody mucoidaria। আর ব্লাডি মুকোইডারিয়া থাকলে আউটপেশেন্টে আমরা কী করব, রিজিড সিগময়েডোস্কোপিটা করব। আচ্ছা, রিজিড তাহলে ওইটা হলে ফিক্সড সিগময়েডোস্কোপিটা হলে রুটিন, আর আউট পেশেন্টে করবো রিজিডটা, যেখানে বিশেষ করে মিউকোইডারিয়া থাকবে ব্লাডি। আচ্ছা, মোস্ট অ্যামোবিক আলসার অকার্স ইন দ্য রেট্রোসিগময়েড, মানে রেট্রোসিগময়েড অঞ্চলে বেশিরভাগ আলসারটা হয়। এবং এর ফলে যে উইদিন রিচ অফ দ্য সিগময়েডোস্কোপের মাধ্যমে আমরা এখানে যাই, এখানে শ্যালো স্কিপ লেশন দেখা যায়, ফ্লাক্স শেপ অর কলার স্টার্ট এগুলো দেখতে পারি আমরা, আন্ডারমাইন্ড আলসারগুলোও আমরা দেখতে পারি। আচ্ছা, অ্যান্ড এগুলো বায়োপসি করা যায়, স্ক্রেপিং করা যায় অ্যালং দ্য মিউকাস ফর ইমিডিয়েট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। তো অর্থাৎ আলটিমেটলি আমরা এরকম করে রেট্রোসিগময়েড যখন হয় তখন সিগময়েডোস্কোপ দিয়ে দেখতে পারি, আর এখানে এরকম কাইন্ডগুলো হয়। আর দ্য প্রেজেন্স অফ ট্রোফোজয়েড ডিস্টিংগুইশ দ্য কন্ডিশন ফ্রম আলসারেটিভ কোলাইটিস। এখন কথা হলো জিনিসগুলো দেখতে কিন্তু আলসারেটিভ কোলাইটিসের মতো, কিন্তু এটাকে পার্থক্য করার জন্য আমার যেটা কাজ করবে সেটা হলো যে ট্রোফোজয়েডগুলো অবস্থা। এখন কথা হলো যে কিছু আমরা ইমেজিং টেকনিক ইউজ করি। তো ইমেজিং টেকনিকগুলো কী হবে, যে আলট্রাসাউন্ডের ক্ষেত্রে অ্যাবসেস কেভিটি যেটা, এটা হলো কি হাইপার ইকোইক দেখা দিবে এবং এনোইকুইক দেখা দিবে, সাথে ইল ডিফাইন্ড বর্ডার দেখা দিবে। অর্থাৎ আমাদের আল্ট্রাসাউন্ডে ইল ডিফাইন্ড বর্ডার থাকবে, হাইপার ইকুইক অর এনোইকুইক লেশন থাকবে। অ্যান্ড ইন্টারনাল ইকোজ সাজেস্ট করবে যে এটাতে নেক্রোটিক ম্যাটেরিয়াল অর ডার্ভিস আছে, নেক্রোটিক ম্যাটেরিয়াল ডার্ভিস আমরা দেখতে পাবো। The investigation is very accurate and is useful for aspiration both diagnostic and therapeutic. এই যে ইনভেস্টিগেশন আছে এটা খুব বেশি অ্যাকুরেট অ্যান্ড এটা ইউজ করা হয় অ্যাসপিরেশন বোথ ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক পারপাসে। অ্যান্ড হোয়ার দেয়ার ইজ ডাউট অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, যেখানে আমাদের এইটা সম্বন্ধে ডাউট হবে তখন আমাদের সিটি স্ক্যান করতে হবে। তাহলে আমরা সিটি স্ক্যানটা হলো গিয়ে আমরা আল্ট্রাসাউন্ডের উপরে জায়গা দেবো। এখন কথা হলো ডায়াগনস্টিক অ্যাসপিরেশন ইজ অফ লিমিট ভ্যালু বিকজ except for establishing the typical color of the aspirated.
হুইচ ইজ স্টেরাইল অ্যান্ড অর্ডারলেস আনলেস ইট ইজ সেকেন্ডারি ইনফেক্টেড। এটা আসলে আগের কথাই বলছে, এটা তেমন একটা মানে ইম্পর্টেন্ট কিছু না। এটা বলছে যে ডায়াগনস্টিক এক্সপ্রেশন যেটা আছে এটা হলে গিয়ে খুব কম ভ্যালু আছে, যদি না শুধুমাত্র ইস্টাবলিশিং টিপিক্যাল কালার কালার অফ দ্য এসপিরেটেড টিপিক্যাল কালার যদি মানে না থাকে এবং সেখানে যদি স্টেরাইল অর্ডারলেস থাকে, আর যদি এটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় তাহলে এটা কিন্তু স্টেরাইল থাকবে না এবং সেখানে অর্ডার থাকবে। এটি তাহলে কি এটা সিটি স্ক্যানে কী শো করবে? সিটি স্ক্যানে যেটা শো করবে সেটা হবে কি রেজ হাই রাইট হেমিডায়াফ্রাম। রাইট হেমিডায়াফ্রামটা কী করবে, একটু রেজ অবস্থায় থাকবে এবং এ প্লুরাল ইফিউশন অ্যান্ড এভাইডেন্স অফ নিউমোনাইটিস। অর্থাৎ এটা সিটি স্ক্যানে আমি সব মিলিয়ে কী দেখবো, যে এটা রাইট হেমিডায়াফ্রাম দেখতে পারবো, এটা প্লুরাল ইফিউশন দেখবো অ্যান্ড এভাইডেন্স দেখবো নিউমোনাইটিসের একটা আমরা এভাইডেন্স দেখবো। তাহলে তিনটা জিনিস দেখবো সিটি স্ক্যানে। একটা হলে কি রাইট হেমিডায়াফ্রামটা দেখবো রেজড, তারপরে প্লুরাল ইফিউশনটা দেখবো, আর দেখবো এভাইডেন্স অফ নিউমোনাইটিস। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে আপেল কোর ডিফর্মিটি, এটা ছবি সহ আছে, এটা দেখো 6.6 ছবিটা আছে, দেখে ফেলুন। কথা হলো apple core deformity on barium enema would arouse suspicion of a carcinoma. যদি অ্যাপেল কোর ডিফর্মিটি দেখা দেয় বেরিয়াম এনেমাতে, তাহলে আমরা সাসপিশন করবো যে এটা হয়তো বা কার্সিনোমা হয়ে যেতে পারে। তো কার্সিনোমা চিন্তা করার জন্য কী হতে হবে, অ্যাপেল কোর ডিফর্মিটি দেখা দিতে হবে বেরিয়াম এনেমাতে। আচ্ছা, এ কোলোনোস্কোপি উইথ বায়োপসি, কোলোনোস্কোপি এবং বায়োপসি ইজ ম্যান্ডেটরি বিকজ দ্য রেডিওলজিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক্যাল অ্যাপিয়ারেন্স মে বি ইনডিস্টিংগুইশেবল ফ্রম কার্সিনোমা। কার্সিনোমাকে যদি এক্সক্লুড করতে হয় তাহলে আমাকে কোলোনোস্কোপি এবং সাথে বায়োপসিটা করে নিতে হবে, এবং ইন ডাউটফুল কেসেস ভিগোরাস মেডিকেল ট্রিটমেন্ট ইজ গিভেন অ্যান্ড দ্য পেশেন্ট আন্ডার গোজ কোলোনোস্কোপি এগেইন ইন 3 to 4 weeks। যদি আমাদের এটা সন্দেহটা বেশি হয় তাহলে কোলোনোস্কোপিটা আবার করবো আমরা 3 থেকে 4 উইকের মধ্যে। এবং এজ দিস মেসেজ আর নোন টু রিগ্রেস কমপ্লিটলি অন এ ফুল কোর্স অফ ড্রাগ থেরাপি। আচ্ছা, এখন কথা হলো ইফ সিমটম পারসিস্ট ইভেন partially following full medical treatment in a patient who has recently turned from a endemic area, a colonic carcinoma must be excluded forthwith. অর্থাৎ বলছে যে সিমটমটা যদি পারসিস্ট করে এবং পার্টিকুলারলি ওই পুরোটা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরও এমন কোনো পেশেন্টে যে পেশেন্টটা রিটার্ন করছে এন্ডেমিক কোনো এরিয়া থেকে, কোলোনিক কার্সিনোমাটা তখন রুল আউট করে দিতে হবে, রুল আউট করে দেবে। দিস ইজ বিকজ দ্য ডরমেন্ট কোলোনিক কার্সিনোমা মে বিকাম অ্যাপিয়ারেন্ট এজ এ রিজাল্ট অফ ইনফেস্টেশন উইথ অ্যানোবিক ডিসেন্ট্রি কোজিং ট্রাভেলার্স ডায়রিয়া। এর কারণ হলো গিয়ে ডরমেন্ট যে কোলোনিক কার্সিনোমাটা আছে এটা অ্যাপিয়ার করতে পারে এজ এ রিজাল্ট অফ ইনফেস্টেশন উইথ অ্যামোইবিক ডিসেন্ট্রি ইনফেস্টেশন causing traveler diarrhea. However, it is must be borne in mind that an amoeba and a carcinoma can coexist. কিন্তু এটা মনে রাখতে হবে যে অ্যামোইবোমা আর কার্সিনোমাটা কোএক্সিস্ট করতে পারে। এখন আসেন যে সামারি বুক 6.2-তে এখানে বলছে যে ডায়াগনস্টিক পয়েন্টার্স ফর ইনফেকশন উইথ অ্যান্টিমোবা হিস্টোলাইটিক। এটা হচ্ছে যে ব্লাডি বিকজ ডায়রিয়া থাকবে ইন এ পেশেন্ট ফ্রম অ্যান এন্ডেমিক এরিয়া অর ফলোয়িং এ রিসেন্ট ভিজিট টু সাচ এন এরিয়া। এটা তো আমরা বুঝলাম। আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফিভার থাকবে, কফ থাকবে, ম্যালাইস থাকবে। তারপরে ইন ক্রনিক কেসে এ মাস ইন দ্য রাইট ইলিয়াক ফসা মে বি অ্যান অ্যান্টিমোবা বা ফিকাল ক্যান্সার মাস্ট বি এক্সক্লুডেড বাই কোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। এখানে আমরা চিন্তা করতে পারি যে অ্যামিবোমা বা ক্যান্সার এটা এক্সক্লুড করা কোনোস্কোপি বা বায়োপসির মাধ্যমে। সিগমোট্রোস্কোপি যেটা ওইটা শো করবে টিপিক্যাল আলসার, বায়োপসি আর স্ক্রিপিংয়ের মাধ্যমে এটা আমরা আলাদা করবো। আর তারপর সার্জিক্যাল টেস্ট যেটা হাইলি সেন্সিটিভ, আর হলে গিয়ে আমরা সিটি স্ক্যানকে বেশি মানে ইমেজিং টেকনিক হিসাবে বেশি গুরুত্ব দেবো। আসেন ট্রিটমেন্টে। তো ট্রিটমেন্ট যেটা আছে সেটা হলো গিয়ে মেডিকেল ট্রিটমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ অ্যান্ড শুড বি দ্য ফার্স্ট চয়েস ইন দ্য ইলেকটিভ সিচুয়েশন। এটা সিচুয়েশন মানে রুগী যদি নিচে থেকে আসে তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্টটাই মেন করবো, কারণ এটা বেশি ইফেক্টিভ। উইথ সার্জারি বিং রিজার্ভড ফর কমপ্লিকেশন। সার্জারিটার কমপ্লিকেশন হইলে আমি সার্জারির দিকে যাব। মেট্রোনিডাজোল অ্যান্ড টিনিডাজোল আর দ্য ইফেক্টিভ ড্রাগ। মেট্রোনিডাজোল আর টিনিডাজোল এইগুলো ইফেক্টিভ
অ্যান্টিসেপটিক ড্রাগ আফটার ট্রিটমেন্ট উইথ মেট্রোনিডাজল অ্যান্ড টিনিডাজল, মানে যখন আমরা মেট্রোনিডাজল এবং টিনিডাজল ট্রিটমেন্টটা করে ফেলবো, তখন ডাইলক্সানাইড ফুরাইডটা দিতে পারি, যেটা হলে গিয়ে তেমন একটা ইফেক্টিভ না হেপাটিক ইনফেস্টেশনের উপর। এটা হলে কি 10 দিন ইউজ করব টু ডেস্ট্রয় এনি ইন্টেস্টিনাল অ্যামোeba। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3টা ড্রাগের কথা বলছে, এটা হলে মেট্রোনিডাজল, টিনিডাজল, এই 2টা। আর মেট্রোনিডাজল, টিনিডাজল দিয়ে ট্রিটমেন্ট করার পরে ডাইলক্সানাইড ফুরাইডটা ইউজ করব ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনটাকে সরাইতে। এটা মনে রাখতে হবে যে এটা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনের বিরুদ্ধে কাজ করে, কিন্তু হেপাটিকের বিরুদ্ধে কাজ করে না, এবং এটা 10 দিন ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাসপিরেশন ইজ ক্যারিড আউট হোয়েন ইমিনেন্ট রাপচার অফ অ্যান অ্যাবসেস ইজ এক্সপেক্টেড। অ্যাসপিরেশন করতে হবে যখন আমার মনে হবে যে এখানে একটা রাপচার হয়ে যেতে পারে, এবং অ্যাসপিরেশন অলসো হেল্প দ্য পেনিট্রেশন অফ দ্য মেট্রোনিডাজল, এবং অ্যাসপিরেশন করলে মেট্রোনিডাজলটা ইজিলি ঢুকতে পারে। সো এটা রিডিউস করবে morbidity when carried out with the drug treatment in a patient with a large abscess হইলে আমরা এই কাজটা করবো, এক্সপ্রেশন করবো, এতে করে মেটেরিয়াল ইজিলি ঢুকতে পারবে। আচ্ছা, ইফ দেয়ার ইজ এভিডেন্স অফ সেকেন্ডারি ইনফেকশন যদি হয়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ ট্রিটমেন্ট ইজ অ্যাডেড। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ ট্রিটমেন্টটা অ্যাড করতে হবে। দ্য থ্রেশহোল্ড ফর aspirating an abscess in the left lobe, the threshold for aspirating an abscess in the left lobe should be lowered because of its proximity to the pericardium. তো আমাদের যে লেফট লোবটা হলে কি আমরা তাড়াতাড়ি করবো, মানে আমরা করে ফেলবো, কী বলে, অ্যাসপিরেট করে ফেলবো, কারণ এটা হলে গিয়ে পেরিকার্ডিয়ামের কাছাকাছি আছে, এই জন্য। আচ্ছা, এখন কথা হলো যে সার্জিক্যাল যে ট্রিটমেন্ট আছে এটা হলে শুড বি রিভার্স ফর দ্য কমপ্লিকেশন, মানে এটা হলে কি কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এটা রাখবো, আমরা আগে করবো না। এটা তো প্লিউরা পেরিকার্ডিয়াম আছে, মানে রিসাসিটেশন, ড্রেনেজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লেভেজ উইথ ভিগোরাস মেডিকেল ট্রিটমেন্ট আর দ্য কি প্রিন্সিপাল। তাহলে রিসাসিটেশন করা, ড্রেনেজ করা, আর হলে গিয়ে ওষুধ দেওয়া, এগুলো হলে গিয়ে ইন দ্য লার্জ বয়েল সিভিয়ার হেমোরেজ এবং টক্সিক মেগাকোলন, এই 2টা হইতে পারে, কিন্তু এগুলো রেয়ার কন্ডিশন। সিভিয়ার হেমোরেজ আর মেগাকোলনটা। আর এটা হলে গিয়ে আপনার রিসাসিটেশন ইজ ফলোড বাই ডিসেকশন অফ দ্য বাওয়েল। আচ্ছা, এটা হইতে পারে। দেন দ্য পেশেন্ট ইজ গিভেন ভিগোরাস সাপোর্ট। আচ্ছা, যাই হোক, ম্যানেজ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এটা নিতে হবে। যদি এনি পেশেন্ট উইথ টক্সিক মেগাকোলন অথবা এনি কোজে দ্য অ্যামোeba দ্যাট হ্যাজ নট বি। এখন কথা হলো যদি অ্যামোeba যেটা আমরা খুব ভালো করে সুস্থ করতে পারছিলাম, লং স্ট্যান্ডিং আছে, এটাকে কেটে জাস্ট ফেলে দেয়। এই পর্যন্ত হলে কি আমাদের অ্যান্টিমোeba হিস্টোলাইটিকা। তো সামনে আমরা পড়বো আপনার রাউন্ড এসকারেসিস লাম্ব্রিকয়েডিস।